স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। গরমের সাথে পাল্লা দিয়ে দেশ জুড়ে বেড়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। তাই বৃষ্টিতেই কেবল এখন আমাদের স্বস্তির জন্য ভরসা। বিদ্যুৎ উৎপাদন বাড়ার কোনো সুখবরও আপাতত আমরা পাচ্ছি না, বরং রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে পরিস্থিতি। কেননা একে সুন্দরবনের জন্য ক্ষতিকর হিসেবেই দেখছেন পরিবেশবাদীরা। আজকের আলোচনার শিরোনাম তাই অন্ধকারে বিদ্যুৎ। কথা বলতে স্টুডিওতে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব সুবিদ আলী ভূঁইয়া, আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং গত তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ তামিম, এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক পরিবেশ ও নগর বিশেষজ্ঞ ইকবাল হাবিব। স্বাগত আপনাদের। আমি জেনারেল সুবিদ আলী ভূঁইয়া, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে বর্তমান সরকারের সময় আসলেই সময় একটা পর্যায়ে লোডশেডিং আসলে আমরা ভুলতে বসেছিলাম। যদি আমরা গত বছরের কথা মনে রাখি, প্রধানমন্ত্রী নিজে আমাদের এই অনুভূতির কথা জানিয়েছেন, নিজের অভিজ্ঞতা বলতে পারি লোডশেডিং আবার ভালোভাবেই ফিরে আসছে। আজকে একটি পত্রিকা প্রতিবেদন করেছে যে 24 ঘন্টার মধ্যে 12 বার লোডশেডিং হয়েছে। দৈনিক কালের কণ্ঠ এরকম প্রতিবেদন করেছে। প্রথম আলো সহ অন্যান্য বড় পত্রিকাগুলিও লোডশেডিং নিয়ে কথা বলেছে। এই লোডশেডিং কি মানে প্রধানমন্ত্রী যে বলেছেন যে আপনারা যাতে ভুলে না যান সেজন্য 2-1 বার লোডশেডিং দেওয়া হবে, প্রধানমন্ত্রী গত মানে ওই আমি আবার ইনসিডেন্টালি সেই প্রেস কনফারেন্সে আমিও ছিলাম, তিনি বলেছিলেন যারা মনে রাখার জন্য একটু লোডশেডিং দেওয়ার দরকার আছে। এটা কি শুধু মনে রাখার জন্যই নাকি এটা আর কোনো কারণ আছে? আপনি যদি একটু বলতেন। এটা তো একটা হিউমার আর কি, বুঝেন না? আসলে এর বেশি তো কিছু না, হিউমার। আচ্ছা, এমনিতে লোডশেডিং থাকবে না, বলছে লোডশেডিং তো হবে, বিদ্যুৎ যখন আছে লোডশেডিং হবে। আপনাকে এটা আপনাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে যে বর্তমান সরকার যখন আসছিল বিদ্যুতের বেহাল অবস্থা ছিল, এটা ইউ উইল এগ্রি উইথ মি। বর্তমানে খুব ভালো অবস্থায় আছে যে কোনো তুলনায় বাংলাদেশের সৃষ্টির পর থেকে। তো এটা ওনাদের এটা জাস্ট হিউমার আর কি, বাস যে আপনাদের এই বিদ্যুৎ থাকলে কিন্তু লোডশেডিং হবে, এটাই বুঝাইছি আর কি। আসলে আর বিদ্যুৎ নিয়ে মানে সরকারের মন্ত্রী উপদেষ্টা এমনকি মানে সরকার প্রধানের কিছু অবস্থানের সাথে আপনার অবস্থান কিছুটা আসলে ভিন্ন। কারণ আমি যদি আপনাকে উদ্ধৃত করি কয়েকবার, যে সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে কুইক রেন্টাল পলিসি ঠিক ছিল কিন্তু এর প্রয়োগ সঠিকভাবে হয়নি। কুইক রেন্টালের স্বল্পমেয়াদী সমস্যার সমাধানের উদ্যোগ নেয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে সরকার ব্যর্থ হয়েছে। আপনি এটা বলেছিলেন দেশকে লোডশেডিং মুক্ত করার অঙ্গীকার সরকার পূরণ করতে পারবে না। আপনি এটা বলেছেন দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি জনগণ ভালোভাবে দেখছে না, অন্যভাবে মোকাবেলা করার সুযোগ রয়েছে বলে মনে করেন। এবং কয়লা সম্পর্কে আপনি বলেছেন যে কয়লা যত দ্রুত উত্তোলন করা যায় ততই দেশের জন্য মঙ্গল। আচ্ছা, আমাকে ফার্স্ট অফ অল টেল মি যে হোয়াট ইজ দ্য সোর্স। না, সেগুলি সবই পত্র পত্রিকা, বিভিন্ন সাক্ষাৎকারে, বিভিন্ন সময় টেলিভিশনে আপনি বিভিন্ন বক্তব্যের মধ্যে। না, আমি কুইক রেন্টালের পক্ষে ছিলাম। কুইক রেন্টালের পক্ষে আপনি বলেছেন যে কুইক রেন্টাল পলিসি ঠিক ছিল কিন্তু প্রয়োগ সঠিকভাবে হয়নি, পাশাপাশি দীর্ঘ মেয়াদী পরিকল্পনাগুলি এগিয়ে নিতে সরকার ব্যর্থ হয়েছে। না, আমি থ্যাংক ইউ ভেরি মাচ পয়েন্ট। আসলে বিদ্যুতের তো আমাদের ঘাটতি আছে, তাই না? উন্নত বিশ্বের সাথে তুলনা করলে তো আমরা উই আর নো হেয়ার। জাপানের কথা বললে, লন্ডনের কথা বললে, নিউ ইয়র্কের কথা বললে, কিন্তু আমাদের বিদ্যুতে আমরা যে অবস্থায় ছিলাম এটা একেবারে বেহাল অবস্থা ছিল। তার থেকে আমরা অনেক ভালো করেছি, অনেক অনেক ভালো করেছি, সেটা হলো একটা কথা। কিন্তু এই ভালোটা কিন্তু শেষ নয়। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের যে পরিমাণে চাহিদা দরকার, ডিমান্ড যতটুকু দরকার সেটা আমরা পাই নাই। কিন্তু আপনাকে দেখতে হবে যে আমাদের সরকার আসার পরে কতটুকু আমরা করতে পারলাম। আমার কাছে ডাটা আছে, 3268 মেগাওয়াট নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছিল। অর্থাৎ আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি 3268। বর্তমানে উৎপাদন ক্ষমতা আছে 9663। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড, উৎপাদন ক্ষমতা মানে উৎপাদন নয়, তাই না? তারপরে আমাদের 4 বছরে উৎপাদন ক্ষমতা আরো 4220 মেগাওয়াট এটা হয়েছিল। আর যেটা বর্তমান চাহিদা আছে 6400। জি, বর্তমান চাহিদা আছে আপনার 4400 বলছেন, উৎপাদন আছে প্রায় 6000 এর মতো। আপনি বর্তমানে কত উৎপাদন করছেন সেটা কি আপনি জানেন? যে গত 2 মাসের কথা যদি আমি গড়ে ধরি, যে আপনি বলছেন যে আপনার উৎপাদন ক্ষমতা আছে 9658 মেগাওয়াট, কিন্তু আপনি বর্তমানে গত 2 মাসে গড়ে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন? এটা আমাদের কম বেশি 6000। আমাদের কাছে যে হিসাব, সেই হিসাবে সেটা 5000 এর কাছাকাছি, 6009 না, বর্তমান উৎপাদন 6000 হচ্ছে, চাহিদা হলো 6400। আমরা আমাদের কাছে যে হিসাব আছে সেই হিসাবের মধ্যে পিডিবি সূত্রের হিসাব, সেটা হচ্ছে যে গত 12 জুলাই বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করা হয়েছে হচ্ছে 6675 মেগাওয়াট, সেটা সর্বোচ্চ ছিল। রেকর্ড উৎপাদন করে বর্তমানে উৎপাদন হচ্ছে গড়ে 4500 মেগাওয়াট, আর চাহিদা রয়েছে গড়ে 6500 মেগাওয়াট। না, বর্তমান উৎপাদন গড়ে 6000। গড়ে কি 6000 মেগাওয়াট? প্রায় 6000। আমার মনে হয় যে প্রসেস, আপনি যদি একটু আমাদেরকে সাহায্য করেন। আমি একটা কথা বলি শুনেন, এখানে 9673, ইউ উইল অ্যাপ্রিশিয়েট, আমরা তো এর ব্যাকগ্রাউন্ড ভালো দেখলাম। জি 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 জি। কিন্তু এটা হলো উৎপাদন ক্ষমতা। জি।
আমরা বাস্তবে কত পাচ্ছি, বাস্তবে কত ওয়ার এন্ড টিয়ার আছে, নানান সমস্যা আছে, তাই না? সেই ক্ষেত্রে আমরা বাচ্চা বর্তমান উৎপাদনে আমরা 6000 পাই প্লাস মাইনাস। 6000 প্লাস মাইনাস আসলে আমরা কিছুদিন ধরে পাচ্ছি না। আমি যে একটু প্রফেসর তামিমের কাছে আসি, যে প্রফেসর তামিম এই প্রাথমিক যারা এখানে একটা সর্বোচ্চ উৎপাদন ছিল 6675। হ্যাঁ, সেটা রেকর্ড 12 জুলাই। জি, আমরা রেকর্ড করেছি এটা 12 জুলাই আমরা 6675 মেগাওয়াট উৎপাদন করেছি। যে এই প্রাথমিক জ্বালানি নিয়ে বহুদিন ধরে টানাটানি সংসার হয়ে আছে বিদ্যুৎ খাত, আসলে আমরা জ্বালানি পাচ্ছি না বা উৎপাদন করতে পারছি না। আপনি যদি উৎপাদনের বর্তমান অবস্থাটা একটু বলেন, লোডশেডিং এর অ্যাকচুয়ালি এভারেজ 6000 বা 6000-এর একটু উপরে উৎপাদন হয়েছে মূলত রোজার মাসে, এবং আমরা দেখেছি রোজার মাসে যে চাহিদা আছে সেখানে 400 থেকে 600 মেগাওয়াটের মতো লোডশেডিং হয়েছে, যেটা খুব ইনফ্যাক্ট লাইনের কারণে, ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের কারণে কিছু লোডশেডিং করতেই হয়। তো মোটামুটি সরকার আমি বলবো খুবই সফল হয়েছে এই রোজার সময় আমাদেরকে নিরবিচ্ছিন্ন মোটামুটি বিদ্যুৎ দিতে। প্রবলেমটা হয়ে গেছে এই যে বিদ্যুৎ উৎপাদনের যে ক্ষমতা, অতিরিক্ত ক্ষমতা, তার মূল অংশটা এসছে তেল ভিত্তিক বিদ্যুৎ থেকে। এবং যে প্রশ্নটা আমরা প্রথম থেকে বলছি, আমিও এগ্রি করি ওনার সাথে যে আমি রেন্টাল পাওয়ার প্ল্যান্টের কোনো বিকল্প ছিল না, এবং সেটা করাতে এই যে 2-2.5 মেগাওয়াট এসেছে বলেই কিন্তু ভয়াবহ বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি, কোনো সন্দেহ নাই এতে। কিন্তু ওয়েদার ইট ইজ সাস্টেনেবল, এই সাস্টেনেবিলিটির ব্যাপারটাই আমরা এখন দেখতে পাচ্ছি। সাস্টেনেবল না এই কারণে বিকজ প্রচুর পরিমাণ তেল খরচ হচ্ছে এবং তার জন্য প্রচুর টাকার প্রয়োজন। তো যখনই জনগণের চাহিদাটা খুব বেশি, যেমন রোজার সময়, সেই সময় কিন্তু আমাদের যে স্ট্যান্ড বাই ক্যাপাসিটি আছে তেলের যে ক্যাপাসিটি আছে সেটা সম্পূর্ণ ব্যবহার করে সেই চাহিদাটা মেটানো হয়েছে, এবং সেই ক্ষমতাটাও আছে। 6600 সর্বোচ্চ, যে কোনো সময় 6000 মেগাওয়াট উৎপাদন করার ক্ষমতা এই মুহূর্তে আছে, কিন্তু করা হচ্ছে না। মূলত তেল টাকা বাঁচানোর জন্য কম করা হচ্ছে, আচ্ছা, এটাই আমার ধারণা। কম যে করা হচ্ছে, আমি একটু নাগরিক মানে বিশিষ্ট নাগরিক একজন ইকবাল হাবিব, একজন বিশিষ্ট নাগরিক ইকবাল হাবিবের কাছে আসি। আপনি ডেটা বাদ দিয়ে, ডেটাতে এক এক রকম ডেটা আছে এখানে, আমি পিডিবির ডেটাতে আমি বললাম যে 4500 মেগাওয়াট আসলে তারা গড়ে দেখাচ্ছে। আপনি একটু বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন, যে আপনার অভিজ্ঞতাটা কি? আমি মনে করি যে আমি অবশ্যই কোনো ডেটাতে যাব না, এই বিষয়ে আমার জ্ঞান অতি স্বল্প, কিন্তু আমি অন্য একটা পার্সপেক্টিভ আমরা বিচার বিবেচনা করতে বলবো। যে আসলে আপনি দেখবেন যে এই রেন্টাল বিদ্যুতের ঘটনা ঘটার আগে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, এবং তখন আমরা লোডশেডিং অনেক বেশি পরিমাণ করার কারণে রেন্টাল বিদ্যুতের বিতর্কের মধ্যেও আমরা জনগণ যেতে চাইনি। তার সুফল আমরা হয়তো পেয়েছি, কিন্তু তখন একটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সরকার যে অবস্থানটা গ্রহণ করেছিলেন যে রেন্টাল বিদ্যুৎ একটি স্বল্পমেয়াদী ওষুধ বা পথ্য, কিন্তু আমরা দীর্ঘমেয়াদী কার্যক্রমে প্রবেশ করতে যাচ্ছি। আমরা ভেবেছিলাম আমাদের যে উৎপাদন ক্ষমতার মূল যে চালিকা শক্তি, আমাদের মূল বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেগুলোর প্রত্যেকটা রিহ্যাবিলিট করা হবে। আমরা ধরে নিয়েছিলাম তার যে উৎপাদন ক্ষমতা রিহ্যাবিলিটেশন করার ফলে তৈরি হবে, তাদের রেন্টাল বিদ্যুতের মতো স্বল্পমেয়াদী ব্যবস্থার উপরে ডিপেন্ডেন্সি অনেক কমে যাবে সরকারের। এবং আমরা কিন্তু ধারণা করেছিলাম যে 2 বছরের মধ্যে এই কার্যক্রমগুলো সরকার গ্রহণ করবে। আমি জানি না বোঝাতে সক্ষম হয়েছে কিনা যে সেই দীর্ঘমেয়াদী যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের জন্য দ্যাট কুড বি এ রিলিফ, কার্যত কিন্তু তা ঘটেনি। কার্যত ওই সমস্ত ওভারহলিং করার কাজগুলো, ওই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে তার সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে অর্থ বিনিয়োগের মাধ্যমে একটি সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন, সেই কাজটি সরকার করে নাই। এই ব্যর্থতাটুকু সরকারকে আমরা দিতেই পারি, কিন্তু পাশাপাশি আমি আগের দুজনের সাথে একমত যে এই সরকারের সবচেয়ে বড় সার্থকতার জায়গা বোধ এটি যে বিদ্যুতের চাহিদার জন্য যে অঙ্গীকার তারা করেছিলেন নির্বাচনের আগে, সেটা তারা ফুলফিল করতে যথেষ্ট সমর্থ হয়েছেন। কিন্তু আবারও আমি মনে করি সেই সঙ্গে দৃষ্টি দেওয়া অত্যন্ত গুরুত্ব দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমি যেটা বলছিলাম সাস্টেনেবিলিটির ব্যাপারটা, সেটা দীর্ঘমেয়াদী বেস লোড পাওয়ার প্ল্যান্ট তৈরি না হলে এই তেল ভিত্তিক বিদ্যুৎ দিয়ে কনসিস্টেন্টলি এই যে আমাদেরকে যে পাওয়ার দেয়া, সেটা সম্ভব, মানে তেল কিনে সেটা আসলে সেটা সম্ভব, এবং তার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি। জেনারেল সুবিধা আলী ভূঁইয়া, আমি এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে যেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত তেল ভিত্তিক বিদ্যুৎ ব্যবসায়, আমরা দেখেছি যে পরিবেশ অধিদপ্তর থেকে গতকালও বিবিসি বাংলাকে বলা হয়েছে যে 59টি শর্ত পূরণ না করলে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন তারা দেবেন না। অথচ আজই জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন 22 অক্টোবর রামপালে বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আপনি কি মনে করেন যে এটি একটি সঠিক সিদ্ধান্ত, বা এই সিদ্ধান্তটি ছাড়া আর কোনো বিকল্প ছিল কিনা? অনেক ধন্যবাদ। আসলে আমি তো এটার পরিবেশ বিশেষজ্ঞ নই, তবে আমার তো দরকার আছে বিদ্যুতে, তাই না? আই হ্যাভ টু চুজ সাম প্লেস। আর এই সমস্ত ব্যাপারে আপনি দেখবেন নদীতে বা সাগরের পাড়ে কিন্তু প্লান্টগুলি বেশিরভাগই অ্যাপ্রোচেবল, যে তেলটা জড়িত আছে। এখন রামপালের যেটা কথা বলছেন, সেখানে রামপালের
এই আমাদের সময়ে কিছু লোক তারা এটা অপোজ করতেছে, তাই না? কিন্তু আপনি রামপালে না করলেও তো কোনো এক জায়গাতে করতে হবে, তাই না? বিদ্যুৎ উৎপাদন তো করতে হবে, কোনো না কোনো জায়গায় করতে হবে। বিদ্যুতের প্ল্যান্টটা আপনি যেখানেই করেন, যত প্রিকশন নেন, কিছু না কিছুতে এনভায়রনমেন্টে এফেক্ট হবেই, এটা আপনাকে মেনে নিতে হবে। এখন এইটা কতটুকু এফেক্ট হবে সেটার বড় কথা। আমি এটার ব্যাপারে বিশেষজ্ঞ নই, বুঝছেন? আচ্ছা। ওই জায়গা রামপালে যে জায়গাটা হচ্ছে, আমার মনে হয় যে ইকবাল ভাই আপনি যদি একটু মনে রাখেন, আমি একটু প্রফেসর এম তামিমের কাছে ফিরে আসি। প্রফেসর এম তামিম, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে নিজস্ব কয়লা থাকা সত্ত্বেও পৃথিবীর আর কোন দেশে এরকম নজির আছে কিনা যে নিজস্ব কয়লাগুলির ব্যবহার না করার, আমদানিকৃত কয়লা ব্যবহার করার উদ্যোগ গ্রহণ। আমি তোমাকে একটু বলতে চাইছিলাম আসলে, একটু বলে নিই। আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। এটা হলো কি, আমার এখন প্রয়োজন, আমি আমাদের যে কুলের অবস্থা, কুল এক্সট্রাকশনের যে অবস্থায় আছে, আমার এখন বিদ্যুৎ দিতে হবে পাবলিককে, এবং বিদ্যুৎ ছাড়া ডেভেলপমেন্ট হবে না। বিদ্যুতীয় উন্নয়ন ডেভেলপমেন্ট। এখানে আমার কি পথ ছিল তখন, যে সময় কুইক রেন্টাল গেছিল, কুইক রেন্টাল আমরা পছন্দ করি নি, বুঝছেন? আমার এক আত্মীয় বিবিসিতে কাজ করে, ব্রিটিশ পেট্রোলিয়াম কর্পোরেশনে, বিপিতে, লন্ডনে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলে যে আর কোনো পথ নেই, আমার ছেলেই সে বিপিতে কাজ করে, এখনো কাজ করে, যে তোমাদের যেতে হবে, এটা নতুন কিছু না, পৃথিবীর বহু দেশে এটা হচ্ছে। আমার প্রশ্নটা হলো যে বর্তমান সরকার এই কুইক রেন্টালে গিয়ে কি ভুল করেছিল, না কিছুটা বিদ্যুৎ সমাধান করতে পেরেছে? জেনারেল সুবিদ আলী ভাই, আমি আসলে কুইক রেন্টালের প্রসঙ্গ থেকে আসলে একটু কয়লার ব্যবহারে আসতেছিলাম, যে নিজস্ব কয়লা, এটা জেনারেল সুবিদ আলী ভুইয়াও অসংখ্যবার বলেছেন যে কয়লাটা দ্রুত উত্তোলন করার ব্যবস্থা নেওয়া উচিত ছিল, করা যেত, কিন্তু এটা করা গেল না। এবং আমার জানা মতে অ্যাকচুয়ালি যারা কয়লা উৎপাদনকারী যেসব বড় বড় দেশ আছে, কয়লা উৎপাদন যারা করে না তারা আমদানিকৃত দিয়ে করতে পারে, নিজস্ব কয়লা যাদের নাই। কয়লা উৎপাদনের যেটা বড় তিনটি দেশ, সেটা হলো যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন। এরাই কিন্তু বিশ্বের সর্বোচ্চ কয়লা উৎপাদনকারী দেশ। এবং তারা নিজেরাই ব্যবহার করে, এবং সেখানে তারা কোনো অ্যাকচুয়ালি রফতানিতে যায় না। আর রফতানিকারক দেশ হিসেবে আমরা জানি ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। নিজস্ব কয়লা রেখে প্রথমেই আমদানিকৃত কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করেছে এমন কোন দেশের কথা অ্যাকচুয়ালি আমার জানা নেই। এটা স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক একটা। আমি যদি কয়লা নিয়ে বিদ্যুৎ উৎপাদন করার সিদ্ধান্তই নেই, তাহলে তো অবভিয়াসলি আমার নিজস্ব রিসোর্স সবার আগে আমি ব্যবহার করার চেষ্টা করব। সেই প্রচেষ্টা হয়েছে, করাটা হয়নি তা না, কিন্তু বড় প্রক্রিয়াতে আমরা দেখছি যে একটা 250 মেগাওয়াট 125x2 বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ নিজস্ব কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত, ইনিশিয়াল সিদ্ধান্তটা সঠিক ছিল এবং সেই অনুযায়ী কাজও হয়েছে। পরবর্তীতে নানা রকম রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব, রাজনৈতিক আন্দোলন এবং বিভিন্ন কারণে এই দেশি কয়লা উত্তোলনের ব্যাপারে একটা স্থবিরতা এসছে। তো সেখান থেকে আসলে আমরা মূল যেই সঠিক সিদ্ধান্তটা নিয়েছিলাম, আমরা সেখান থেকে সরে এসেছি। এখন আমরা আমদানিকৃত কয়লায় গেছি। স্থপতি ইকবাল হাবিব, আপনার কাছে যাওয়ার আগে আমার একটা বিরতি নিতে হবে, আমি প্রশ্নটা পুরো করে রাখি। এক হচ্ছে যে এই রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সেখানে জেনারেল সুবিদ আলী ভুইয়া বলছেন যে কোনো না কোনো জায়গাতে আমাদের করতে হতো এবং পরিবেশের কিছুটা ঝুঁকি তো থাকেই, আমাদের কাছে আর কি বিকল্প থাকতো। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব কয়লাগুলি আসলে ব্যবহার করছি না কেন? যখন আমরা কয়লা আমদানিই করছি, তখন আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আপনাকে। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে ইকবাল ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম যে ওই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ ঝুঁকি এবং দেশের কয়লা ব্যবহার করে অন্য কয়লা, আমাদের দর্শকদের মধ্যে কিছু মতামত এসেছে। আমি দুটি প্রতিনিধিশীল মতামত করতে চাই। একটি হচ্ছে মিলন, উনি বলছেন আমার মনে হয় সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে যৌক্তিক প্রমাণ করতে পরিকল্পিতভাবে লোডশেডিং করছে। আরেকটি মতামত হচ্ছে সাগর, উনি বলছেন যদি সুন্দরবনের 20% ক্ষতি হয় তবুও আমাদের বিদ্যুৎ এখন খুব প্রয়োজন। আপনি যদি দুটি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার উত্তরটা দিতে চাই। ধরেন আমার পাদুকার দরকার, জুতার দরকার, আমি হাঁটতে পারছি না, ক্ষেতের মধ্যে শামুক পা কেটে যাচ্ছে, আমি কি আমার মায়ের নোলক বিক্রি করব? একটা অদ্ভুত মানসিকতার মধ্যে আজকে আমরা পড়ে গেছি। যে সুবিদ আলী ভুইয়া সাহেব অত্যন্ত সম্মানী মানুষ, বলছেন যে আমাদের এক্সট্রাক্ট করলে, খনির থেকে কিছু উঠালে আমাদের ক্ষতি কিছু হবেই। আসলে এই ক্ষতি কিছু হবেই, করব না, জীবনের সবকিছু সিদ্ধান্ততে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তাহলে করিটা কি? আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করি, লাভ ক্ষতির হিসাবটা করি, এবং সেই হিসাবটা যার সম্পদ, সেটা জনগণের সম্পদ হয়ে থাকে, জনগণের সাথে খোলামেলা আলোচনা করি, তারপর আমরা সিদ্ধান্ত নিতেই পারি।
আমি যদি একই সঙ্গে দুটো প্রশ্নের উত্তর দেই তাহলে এভাবে বলা যেতে পারে যে আমরা এই যে আমাদের নিজের কয়লা থাকা সত্ত্বেও সেই কয়লার ব্যবহার না করে ইম্পোর্টেড কয়লার উপর ভিত্তি করে বিদ্যুৎ কেন্দ্র করতে যাচ্ছি, আবার সুন্দরবনকে অ্যাট স্টেকে ফেলে সেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে যাচ্ছি, দুক্ষেত্রেই এই লাভ ক্ষতির বিবেচনাটা আমাদের করা দরকার। অবশ্যই জনগণের কাছে একদম ওপেনলি, অর্থাৎ রাগ রাগ গুড়গুড় করে নয়। আমাদের কয়লা আমরা উত্তোলন করতে পারছি না, এটি কিভাবে উত্তোলিত করা উচিত, কোনটি বেস্ট পদ্ধতি, সেটা কতটুকু পরিবেশের ক্ষতি করবে, জনমানুষের ক্ষতি করবে এবং সামগ্রিক প্রতিবেশের ক্ষতি করবে, সেই অনুযায়ী লাভ কত হবে, এইগুলি কিন্তু জনগণের সামনে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এটিই প্রক্রিয়া। সেটিকে আসলে কোনো সরকার করলেন, একটিকে সুন্দর সঠিক যুক্তি গ্রাহ্য নীতিমালা প্রণয়ন করতে পারলেন। সেই সমস্ত কারণেই কিন্তু আমরা আমাদের কয়লা থাকা সত্ত্বেও তা উত্তোলন করতে পারছি না। কয়লা উত্তোলন করে সেটা দেশের কাজে ব্যবহার করা, এটির বিরুদ্ধে একটি লোকও এই দেশে নেই। আমরা যারা আন্দোলন, পরিবেশের আন্দোলন করি, আমরা তো এই দেশেরই সন্তান এবং আমরাও চাই এদেশের মানুষের প্রয়োজনে, এদেশের উন্নয়নের প্রয়োজনে, উন্নয়নকামী মানুষের দাবি আমাকে বিদ্যুৎ দেন, আমি শিল্প গড়ে তুলি, আমি আমার উন্নয়নটাকে নিশ্চিত করি। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার ভবিষ্যৎ প্রতিবেশ, ভবিষ্যৎ পরিবেশ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশকে শেষ করে দিয়ে সেটা করব। আমি অবশ্যই আমার সোনার ডিম পাড়া মুরগির হাঁসের গলা কেটে আমি উন্নয়ন চাই। আমার একই সঙ্গে রামপালের বেলায় অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, রাষ্ট্রের 12টি আইন রয়েছে, তার মধ্যে 7টি আইনে পরিষ্কার বলা আছে এ ধরনের প্রকল্প করতে হলে সমীক্ষা করা প্রয়োজন, পরিবেশ, প্রতিবেশ এবং আরও সামাজিক পরিবেশেরও। সেই সমীক্ষার সাপেক্ষে একটি জায়গাকে নির্বাচন করতে হবে এবং সেই জায়গা নির্বাচনের ক্ষেত্রে এই সামগ্রিক প্রতিবেশ পরিবেশের যে ক্ষতি হবে সেটিকে যথোপযুক্ত মিটিগেশন করার ফলে যে উৎপাদন খরচ হবে তার সঙ্গে বিক্রয় খরচের যদি আদান প্রদান হিসাব নিকাশ করে যদি লাভজনক হয়, সাস্টেনেবল হয়, তবে সে প্রকল্প হবে। আমরা এই প্রকল্পের ক্ষেত্রে প্রথমে জায়গা নির্বাচন করেছি, তারপরে চুক্তি করেছি। জায়গা নির্বাচন করেছি 2010 সালের 27শে ডিসেম্বর, আমরা চুক্তি করেছি 2012 সালের 19শে জানুয়ারি। আর আমরা যেই কাজটা আরও আগে করা দরকার ছিল, সেই প্রতিবেদন ইআইএ অর্থাৎ এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট প্রতিবেদন আমরা জনগণের কাছে প্রকাশ করলাম 2013 সালের জানুয়ারি মাসে। এই প্রবঞ্চনা, এই প্রহসন আমরা কি করে মেনে নেব? এবং 20% কেন, যদি সুন্দরবনকে এই ধারায় ধ্বংসের কার্যক্রমটা শুরু হয়, সুন্দরবনের এক টুকরো থাকবে না। প্রফেসর, আমি আপনার কাছে আসতে চাই হচ্ছে আপনি এই বিষয়ে সরকারকে রাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন বা সিদ্ধান্ত নিয়েছেন, আপনি থাকলে এই মুহূর্তে কোন সিদ্ধান্ত সবচেয়ে যৌক্তিক মনে করতেন? রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কয়লা ভিত্তিক আমদানি করার ভিত্তিতে, নাকি অন্য কোনো কিছু? এবং আমার আরো একটি বিষয় জানতে ইচ্ছে করছে, উনি যে জনগণকে সম্পৃক্ত করে এইসব সিদ্ধান্ত নিতে বলছেন, সেটা কতটা যৌক্তিক আসলে? না, এখানে জনগণের সম্পৃক্ততা মানে জনগণের স্বার্থে, আমি নিশ্চিতভাবে ওটাই বুঝাচ্ছেন যে স্বার্থ। তো হাবিব যেটা বলেছে এবং প্রফেসর সৈয়দ আলী ভূঁইয়া যেটা বলেছে, সৈয়দ আলী ভূঁইয়া যেটা বলেছেন, আমি দুজনের সাথেই একমত ভিন্নভাবে। একটি হচ্ছে যে কোনো রিসোর্স এক্সট্র্যাক্ট করতে গেলে বা কোনো বিদ্যুৎ কেন্দ্র যেই ধরনের করি না কেন, পরিবেশগত ক্ষতি কিছু হবেই। কারণ এটা আমরা একটা ন্যাচারাল পরিবেশ থেকে তো আমরা মানে ভিন্ন কিছু একটা করছি, তাই না? এটা ইন্টারফেয়ার করছি আমরা পরিবেশের, সেটা হবেই। এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে যে পৃথিবীর সব দেশে সব জায়গায় একটা আন্তর্জাতিক, পৃথিবী যেমন আছে নিজস্ব, সেরকম একটা আন্তর্জাতিক মানদণ্ড আছে। তো এই ক্ষতিটা কি সে আন্তর্জাতিক মানদণ্ডের মধ্যে সীমাবদ্ধ কিনা সেটা আমাদের দেখতে হবে এবং সেটা নিশ্চিত করতে হবে। যদি সেটা না হয়, কোনো অবস্থায় করা যাবে না। আর আমাকে যে প্রথমে যে কথাটা বলা হলো যে আমি এটাকে কি উপদেশ দিতাম যদি আমি সরকারে থাকতাম, আমি এইখানে আমি ইকবাল হাবিবের সাথে আমি একমত যে যেসব জায়গাগুলো আছে সেগুলোর ব্যাপারে ডিটেল স্টাডিটা আগে করতে হবে। আগে করে দেখতে হবে যে কোথায় কি ধরনের ক্ষতি হবে, কি ধরনের কি আছে, কিভাবে রিসোর্স ম্যানেজ করব, আমি কি করব, এটা করে তারপরে আমাকে সিলেকশনটা করতে হবে। তো সেইটা আমি যতদূর জানি, দুটো জায়গা যারা যে পয়েন্টটার কথা ও বলছে, এখনকার রামপাল এবং তার থেকে আরো প্রায় 40-30 কিলোমিটার দূরে, দুটো সাইটটাই তারা কনসিডারে এনেছিল। তো মোটামুটি আমার মনে হয় এক ধরনের ইন্টারনাল স্টাডি তারা করেই এই সিদ্ধান্তটা নিয়েছে রামপালের ব্যাপারে।
কিন্তু এটা কতখানি ডিটেল করেছে এরকম এই ধরনের একটা সিরিয়াস সিদ্ধান্তের আগে আমি মনে করি যে ডেফিনেটলি আরো ডিটেল স্টাডি করা দরকার ছিল। প্রফেসর সুবেদ আলী ভাইয়া, আপনি কি সরকারের পক্ষ থেকে কিছু বলবেন? আপনি এই সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সেই জন্য আপনার কাছে জানতে চাইছি যে যেটি বলা হয়েছিল যে আমরা আসলে স্থান নির্বাচন করেছি, আগে চুক্তি করেছি, পরে জনগণের সামনে আনেছি পরে, যেটি প্রফেসর তামিমও বললেন যে এটি আসলে আগে হওয়া উচিত ছিল সব ধরনের স্টাডি। না, আপনি কি রাষ্ট্রীয় আইনও তাই আপনি বলে। যেটা বললেন এটা কি আর হয় নাকি? জি নিশ্চিত তারা রিকগনাইজ করছে, আগে দেখছে না। জি প্রথমে স্থান নির্বাচন তা তো হয় না। স্থান নির্বাচনতে তারা প্রজ এন্ড কনস দেখছে, ফিজিবিলিটি দেখছে, তারপরে আপনি ধরেন এই যে তেল বাইরের থেকে আসে আমাদের, এগুলি যাবে কোথায়, নামবে কোথায়, এগুলি তো সবকিছু দেখছে। এখন সুন্দরবনের যে কথাটা বলা হচ্ছে, সুন্দরবনে একটা ক্ষতি হবে, তাই না? আপনি এরকম একটা বড় রকমের স্থাপনা করলে শুধু এইখানে না, অন্য যেখানে কারণ কিছু কিন্তু এফেক্ট হবেই। আমি তো এটা, ওনারা দুজনে এমন একটা বিশেষজ্ঞ টাইপ, আমি কিন্তু বিশেষজ্ঞ না, জাস্ট সোলজার। কিন্তু আপনাকে তো একটা করতে হবে, তাই না? রামপালা না করেন, আশেপাশে 20 মাইল এদিক ওদিক করবেন, এই তো বাংলাদেশের ছোট্ট একটা টেরিটরি, যেখানে করেন, ওই বে অফ বেঙ্গলের যেখানেই করেন না কারণ এফেক্ট একটা হবে না। কথা হলো আপনি এটা করতে গিয়ে আপনার লস কতটুকু, ক্ষতিটুকু কতটুকু, তাই না? ওইটা আপনাকে দেখতে হবে। এনভায়রনমেন্টের ইয়েটা কতটুকু হয়, এবং আমি তো আর এনভায়রনমেন্ট এক্সপার্টও নই, তবে সরকার তো এটা কি আপনাদের সংসদীয় কমিটি বৈঠকে এই বিষয়টা উঠেছে বেশ কয়েকবার? আপনারা কি এটা জানতে চেয়েছেন? আপনি কি যিনি, অবশ্য গত বছর আপনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে বিদ্যুৎ মন্ত্রণালয় আসলে কে চালায় তা আপনার কাছে পরিষ্কার ধারণা নাই। তো এই ক্ষেত্রে সংসদীয় কমিটি থেকে এই বিষয়গুলি একটু উঠে আসছে, আপনি কি দেখতে চেয়েছেন? আপনারা কি আলোচনা করেছেন? রামপাল নিয়ে এত কথা হচ্ছে, সংসদীয় কমিটির সর্বশেষ বৈঠকে এগুলি নিয়ে কোনো আলোচনা হয়েছে? আজকে সকালে কিছুটা আলাপ হয়েছে। সেই আলাপ আলোচনা কিছুটা কি আমাদেরকে বলা যাবে যে আপনারা কি বিষয়গুলি সামনে না, ওটা ওয়ান অফ দি পয়েন্টস সাইড আসছিল আর কি। কারণ আমাদের সেখানে আমরা সংসদীয় কমিটি যখন যাই না, জি আমাদের ইয়েগুলি এজেন্ডা আগেই দেওয়া থাকে, জি আমরা ওইটার উপর বেশি কথা জি। বলি। আর ওটা থেকে আপনি আর এটা আমি এটা যেটা পত্রপত্রিকা দেখেছি, এমনি শুনেছি, এটাই রামপাল সম্বন্ধে আমার আইডিয়াটা আর কি, পুরো আইডিয়াটা আমার নাই। আজকে সংসদীয় কমিটির যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কি বিষয়গুলি উঠে এসেছে? যেমন আমি যদি মনে করিয়ে দিই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিএনপির অবস্থান কিন্তু পরিষ্কার, তারা বলেছে যে তারা ক্ষমতায় গেলে সেটা বন্ধ করে দিবে। এখন সরকারের শেষ পর্যায়ে সেরকম একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার, আপনি ওইটা যেটা বললেন, এটা আমি আই হ্যাভ নো কমেন্ট, কারণ আমাদের দেশে সমস্যা আছে, এক সরকার একটা কিছু করলে এটা সম্বন্ধে উত্তর দেওয়া খুব কঠিন। তবে এটা ভবিষ্যতে বোঝা যাবে এটা। জি, রামপালের ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা বিং অ্যান ইঞ্জিনিয়ার, যদিও আমি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার, পাওয়ার প্ল্যান্ট একসময় পড়েছিলাম, আমার মাস্টার্স ওয়াজ ইন পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। তো বর্তমানে যে টেকনোলজি আছে, পরিবেশগত যে জিনিসগুলো এখানে কনসার্ন বলা হচ্ছে, সেগুলোর কিন্তু বেশ কতগুলো আসপেক্ট আছে। একটা হচ্ছে পলিউশন, যেখান থেকে এই কয়লা খনি থেকে যেগুলো বের হবে, পলিউশনের সাইড থেকে আমি বলতে পারি ইট ক্যান বি একদম অলমোস্ট জিরো পলিউশন। আচ্ছা, ইট ক্যান বি ডান অ্যাট এ কস্ট। যে মেজারগুলো নিতে হবে তাতে কস্ট অফ প্রোডাকশন, উৎপাদনের খরচ বেড়ে যাবে। আর একটা হচ্ছে ইকোসিস্টেম, যেটা ইন্টারনাল, এই যে এখানে মানে কিছুটা ম্যানগ্রোভ জঙ্গল, জাহাজ আসবে, যাওয়া আসা করবে, কোল, তারপরে কোল ডাস্ট কন্ট্রোলের ব্যাপার আছে, এইখানে হবে ক্ষতি। আমি এটা কোয়ান্টিফাই করতে পারবো না, আমি এই সম্বন্ধে আমার ধারণাও নাই। কিন্তু পাওয়ার প্ল্যান্ট হিসেবে আমি একটু আগে ইকবালকে বলছিলাম যে দেয়ার আর মেনি কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট যেখানে ঢুকলে কিছু বোঝার উপায় নেই যেটা কোল দিয়ে চলছে, এত ক্লিন পাওয়ার প্ল্যান্ট আছে। বাট ইউ হ্যাভ টু পে এটা এই ক্লিন রাখার জন্য, করার জন্য। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের সামনে কিন্তু কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের একটা উদাহরণ আছে। এই যে বড়পুকুরিয়া যে আজকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটা আছে, আমি ইকবাল এবং আরো যারা এখানে আছেন, আমরা বলবো যে ওয়াই ডোন্ট ইউ গো অ্যান্ড সি হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। কি হচ্ছে ওখানে, কতটুকু পলিউশন হচ্ছে, কোথায় কি যাচ্ছে, কতদূর ছাই করাচ্ছে, হিটটা কোথায় গিয়ে কোনো আশেপাশে গ্রামে গঞ্জে কোনো প্রবলেম করছে কিনা, এটা তো আমাদের চোখের সামনে একটা আছে, আমরা এটা দেখতে পারি তো, তাই না? আমার মনে হয় ইকবাল ভাই মনে অনেকগুলি কথা বলার জন্য ইকবাল ভাই আমি একবার বিরতি নিয়ে আসি। আচ্ছা, বিরতি নিয়ে আসেন। আমি অবশ্যই 3টা পয়েন্ট ওনাদের দুজনের কথা সাপেক্ষে বলতে চাই, সুযোগটা চাই। অবশ্যই আমরা এটা বিরতি নিয়ে আসি। জেনারেল সুবেদ আলী ভাই, আমরা একটু বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে আসি, ফিরলে আপনি বলবেন। আমরা এটা পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব স্থপতি ইকবাল হাবিব, আপনি 3টি বিষয়ে কথা বলতে চেয়েছিলেন, আপনি যদি খুব ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে রাখা দরকার যে আমি একটুখানি হয়তো
একজন সাধারণ নাগরিক যারা ভোট দিয়েছেন তাদের পক্ষ থেকে আমি সুবিদ আলী ভূঁইয়া সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা সংসদ সদস্য হবেন, সংসদীয় কমিটির মেম্বার হবেন, আর আপনারা এইরকম একটা সিদ্ধান্তের ইআইএ রিপোর্টটা দেখার সময় পাবেন না বা আপনাদের সামনে সেটা উপস্থাপিত হবে না। এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। আপনাকে পরিষ্কারভাবে মাননীয় সংসদ সদস্য পরিষ্কার করে বলতে চাই যে ছয়টি আইনের প্রতিবিধান রয়েছে এ ধরনের সমীক্ষা যথাযথভাবে করা এবং তারপরেই স্থান নির্বাচন চূড়ান্ত করা। আপনি বলে ফেললেন যে না ওই সমীক্ষা রিপোর্টের আগে না ভেবে চিন্তে করেছে, ভেবে চিন্তে করেছে কি করে নাই, এই সমস্ত তাত্ত্বিক আলাপের মধ্যে যাওয়ার আগে আইন বলছে সমীক্ষা রিপোর্ট করতে হবে, সেই প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ করতে হবে, তবেই তুমি প্রকল্প করতে পারবা। আইন আপনি বানিয়ে আপনি সেই আইন লঙ্ঘন করেন কি করে? এবং তারপরেও যদি আপনি সংসদ সদস্যের সংসদীয় কমিটির মেম্বার হয়ে বলেন আপনি নিজেও জানেন না, তাহলে আমাদের জন্য এটি দুর্ভাগ্যের বার্তা বয়ে আনবে। দ্বিতীয় যে কথাটা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের পরিবেশ অধিদপ্তরকে চাপিয়ে দিয়েছেন অনুমতি দেওয়ার জন্য 59টা শর্ত দিয়ে, এবং সেই শর্তের একটা মানা হয়েছে কিনা সেটা দেখার জন্য কি এমন ব্যবস্থা নিয়েছেন যে আমরা আপনাদের দিকে হা করে বিশ্বাস করে আবার সুন্দরবনকে আপনাদের ছেড়ে দেব? তৃতীয় পয়েন্ট হলো, আপনাকে পরিষ্কার করে বলছি যেই প্রতিবেদন আপনি দেখেন নাই সেই প্রতিবেদন আমরা দেখেছি, আমাদেরকে পড়তে বাধ্য করা হয়েছে 676 পৃষ্ঠা 1.5 সপ্তাহের মধ্যে পরে প্রতিবেদনের উত্তর দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে, আমরা পড়তে বাধ্য হয়েছি মাননীয় সংসদ সদস্য। শুধু তাই নয়, আপনার মাধ্যমে সরকারকে জানাতে চাই কৃষি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় সহ আরো অনেক বিশেষজ্ঞদের দিয়ে ইন্ডিপেন্ডেন্ট সমীক্ষা রিপোর্ট আমরা তৈরি করেছি, এইগুলো সমস্ত জনগণের সামনে উপস্থাপন করেছি। আপনারা কোন কাজটা করেছেন? কোন সে সমীক্ষা জনগণের সামনে উপস্থাপন করে আজকে খুব আরামে বসে আছেন যে সব ঠিক আছে, কোনো কিছু ক্ষতি হবে না, সমস্ত কিছু ভালো থাকবে? সমীক্ষা করেন না, সমীক্ষা রিপোর্ট দেখেন না। এবং আমি আরেকটা কথা একটু বলে রাখি, এই যে সমীক্ষা রিপোর্টটার দোহাই দিয়ে আজকে 59টি শর্ত দিয়ে অনুমতি দেওয়া হয়েছে, সেই সমীক্ষা রিপোর্টের কোথাও পরিষ্কার অর্থে ইএমপি এনভায়রনমেন্টাল মিটিগেশন প্ল্যান, যার মাধ্যমে পরিবেশ প্রতিবেশগত যে ক্ষতি হবে সেগুলিকে সমাধান করে এটিকে জিরো ক্ষতির জায়গায় নিয়ে যাওয়া, যেটা তামিম ভাই বারবার বলছেন, আমি এগ্রি করি, হতেই পারে ওরকম প্রকল্প, সেই প্রকল্প করবেন কিনা সেই জায়গাটুকু, সেই পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত আমাদেরকে জানান। সেই রকম সিদ্ধান্ত নেওয়ার কোনো বারতা এই সময় নাই। আমি একটা জিজ্ঞেস করতে চাই, সরকার যখনই কোনো জ্বালানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায় আমরা তখনই তো তার বিভিন্ন রকম মুখে দেখি। আমাদের দর্শকরা জানতে চাইছেন যে ফুলবাড়ি কোল মাইনিং নিয়ে সিদ্ধান্ত নেওয়ার তার কারণেই তো আজকে আমাদের রামপালের এটা করতে হলো, কিন্তু আমরা তো 4.5 বছর এটাও তো বাস্তবতা, এটাতে বাস্তবতা। আমরা বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে নই, আমি আরো বিরুদ্ধভাবে বলতে চাই যে সুন্দরবনের রামপাল ছাড়া অন্য যে সমস্ত জায়গা রয়েছে আরো কিছু জায়গার অপশন নিয়ে সমীক্ষা করে লাভ ক্ষতি বিবেচনা করে যেটি সাস্টেনেবল সেটি জনগণের সামনে প্রকাশ করে সরকার করুক, আমরা সরকারের পাশে দাঁড়াবো। আমরা সরকারের এই যে রেন্টাল বিদ্যুৎ প্রকল্প যেটি অনেকেই হয়তো প্রতিবাদ করেছে, আমরা কিন্তু স্বল্পকালীন সমাধান হিসেবে সেটাকেও গ্রহণ করেছি। সুন্দরবন আরেকবার ফিরিয়ে আনা যাবে না। এই সমীক্ষা প্রতিবেদনগুলো অনেক বেশি হয়েছে। প্রফেসর আপনি যদি একটু যুক্ত করতেন, আমার মনে একটা জানার প্রশ্ন যে আসলে এতগুলি জিনিস থাকা সত্ত্বেও আসলে এটা রামপালে করার ব্যাপারে চিন্তা কেন? আমি একটা শেষ কথা যদি না বলতে পারি অসুবিধা হয়ে যাবে, সেটা হচ্ছে যে সুপার ক্রিটিক্যাল উন্নত প্রযুক্তি নির্ভর একটি ব্যবস্থাপনা ওনারা করবেন। তামিম ভাই বলছেন যে জিরো এমিশনের ব্যবস্থা করা যায়, অর্থ লাগবে। আর ওনারা যেটা করতে চাচ্ছেন সমীক্ষা রিপোর্টের উদ্ধৃতি দিয়ে পত্রিকা সমীক্ষা রিপোর্টের 263 থেকে 68 পাতায় পরিষ্কার বলেছে এই সুপার ক্রিটিক্যাল নামক উন্নত প্রযুক্তিতে 10% মতো আমাদের নির্গমন এবং দূষণ হ্রাস পাবে। তারা বলছে তার রিপোর্টের উপর থেকে যে বার্তা বেরিয়ে এসছে সেটি ভয়ঙ্কর। আমরা মাননীয় সভাপতির কাছে যাওয়ার আগে, সংসদীয় কমিটির সভাপতির কাছে যাওয়ার আগে প্রফেসর আপনি যদি একটু বলতেন যে সরকারের রেশনালটা কি আসলে রামপালে আমদানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা, কয়লা আমদানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা? পরিবেশের বাইরেও আরো অনেক ধরনের সিদ্ধান্তের ব্যাপারে আরো অনেক ধরনের প্যারামিটার আছে। হ্যাঁ, সেখানে ট্রান্সপোর্ট একটা বিরাট প্যারামিটার, জনবসতি একটা প্যারামিটার, তারপরে ফাইন্যান্স ইনভেস্টমেন্টের যে কস্টগুলো আছে সেগুলো একটা প্যারামিটার। সো পরিবেশ তো একটা ডেফিনেটলি একটা প্যারামিটার। হ্যাঁ, তো আমার মনে হয় সরকার যেটা করেছে এখানে এই সবগুলো প্যারামিটার ধরেই
করেছে। সেই সমীক্ষার রিপোর্টটা কোথায়? এখন সেই প্যারামিটার, সেটা আমাদের প্রশ্ন থাকতে পারে যে কোথায়, আমরা দেখতে পাচ্ছি না। আমরা- আমাদেরকে বলতে হবে যে এখানে নিলে এই প্রবলেম হতো, এখানে নিলে এই আপনি প্রবলেম তো হতো। যুক্তির সঙ্গে কথা বলছেন, যে যুক্তিসঙ্গত সমীক্ষার রিপোর্টটা আমাদের কাছে প্রকাশ করুক। উনি নিজেই তো দেখেন নাই, তো জানলো কে? তো, আমরা তাহলে একটু জেনারেল সুবিধা ভাই আপনার কাছে একটু শুনি যে সরকারের আসলে রেশনালটা কি যে এখানে বিদ্যুৎ কেন্দ্রটা করা? তৌফিক আলাই ছাড়া কেউ জানে না না। এই সমীক্ষা। শুনেন, আপনি যেটা বলছেন, জি এই যে কথা ওনায় বলছেন, এভাবে তো এটি উত্তর দেওয়ার মতো নয়। এগুলো তো দেওয়ার মতো না স্যার। না, আমি বলি, ধন্যবাদ। উত্তর দিতে হলে আমাকে সময় দিতে হবে, তাই না? জি জি বলেন। এবং শুধু ওনাকেই না, জি। যে কোনো লোকেরই জিজ্ঞাসা করুক, ইভেন ওনার যদি ওনার কিছুটা এক্সপার্টিজ আছে, সেই তিনি বলতে পারবেন না। এটা সাধারণ রিমার্কস এক জিনিস, আর গভীরে যাওয়া আরেক জিনিস। জি আমি আপনাকে বলছি যে রামপাল যেটা করেছে সেটা হলো, আমার যেটা মনে হয়, পরিবেশের যে প্রশ্নটা উঠতেছে, আমরা তো ওয়ান সাইড কথা বলতেছি, তাই না? ওয়ান সাইড অফ দি কয়েন, এনাদার সাইড আছে না? আপনার ওইখানে ওনার তামিম ভাই একটা কথা বলছে, ট্রান্সপোর্টেশনের সুবিধা আছে, তাই না? গণবসতি নাই সেখানে, ইজিলি ল্যান্ড পাওয়া যাচ্ছে। রাইট। গভর্নমেন্ট বোধ এই, আমি তো এটা জানতাম না, সেটা বললো গভর্নমেন্ট এই জিনিসগুলো নিশ্চয়ই কনসিডারেশন করছে। আপনি এখন আজকে ঢাকা শহরে এসে করেন, হ্যাঁ। কুমিল্লা শহরে গিয়ে করেন, এই সম্ভব? আপনি ক্যান ইউ স্ট্যান্ড ফর ফিউ আওয়ার্স ইভেন? আপনার জায়গা দরকার, পরিবেশের দরকার। এখন আপনি যেটা বলতেছেন, আমি যেটা মনে করি, আমি ওই জায়গায় গেছি, রামপাল না হয়ে 15 কিলোমিটার 20 কিলোমিটার এদিক ওদিক হতো, কিন্তু কত ওই যে জোনটা বেছে নিল সরকার, ওই জোনটা ঠিক আছে কিনা? আপনি হয়তো 20 কিলোমিটার 50 কিলোমিটার এদিক ওদিক বলতে পারেন, আপনি কি ঢাকার আশেপাশে করতে পারেন এটা? না সেটা আমি ঠিক আছে। আমি শুনেন, আমি বড়পুকুরে গিয়ে গেছি, তারপরে ওই যে বড়পুকুরিয়ার ওইখানে গেছি, আমি নিচে গেছি, বুঝছেন নি? ফুলবাড়িয়া গেছি, বড়পুকুরে গেছি, আমি দেখেছি এগুলি। সেখানেও যে জনবসতি আছে, যাদের ক্ষতিপূরণ সরকার দিয়েছে, ওই এলাকার, এই এলাকা ঢাকা শহর এলাকার, বরিশাল পটুয়াখালী এলাকা, আপনি চিন্তা করতে পারেন? আমি জানি না সরকার যে কি সিদ্ধান্ত নিচ্ছে, সেটা হলো ওই জায়গাটার মধ্যে প্রথম হলো আপনি ইজিলি ল্যান্ডটা পাচ্ছেন, তাই না? এটা পাচ্ছেন, এখানে পপুলেশনের আপটুটটা কম হচ্ছে সেখানে, আর পরিবেশটা অন্য জায়গার চেয়ে ভালো হবে, যেহেতু সি এর কাছে। আমি এজ এ লেমেন, আমি অনার্স সিএর পাশে না স্যার, জি না, না। দুর্ভাগ্য। আচ্ছা, সেই মানে পাশে মানে বলতে যে মানে সাগর অবশ্যই সাগর কাছাকাছি। সাগর পার হয় নদীর কাছাকাছি। কাছাকাছি। আমি যদি একটু ইসমাত ইকবাল ভাই আপনার কাছে এক বাক্যে একটা জবাব চাই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিরোধে যারা আন্দোলন করছে তারা বলছে যে দেশে অনেক জায়গা থাকতে এখানে কেন করতে হবে? উনি বলছেন অনেক জায়গার অনেক রকম সমস্যা, যেমন আমরা জানি যে ওই জায়গাতেই ঘনবসতি হচ্ছে সবচেয়ে কম, 180 জন প্রতি বর্গ মাইলে থাকে। এছাড়া আর বাংলাদেশে কোথায় করা সম্ভব? আমি পরিষ্কার অর্থে একটি কথা বলছি, জি সংসদীয় কমিটির সভাপতি যদি না জানে যে এটি কোথায় হবে, তার সমীক্ষা আদৌ করা হয়েছে কিনা, না না, যদি সেটি মনে উনি করেন- নাও দিতে পারেন। না, না, আপনি সেটি উনি নাও দিতে পারেন। আপনি সাজেশন দেন যে কোথায় যে না, করা আমি যাবে। সাজেশন দেওয়ার ক্ষেত্রে আমি একটা কথা পরিষ্কার বলি। জি তামিম ভাই পরিষ্কার করে বলেছেন, আমি মনে করি এটা অনুধাবন করার মতন যথেষ্ট ধীর সম্পন্ন আমাদের জনগণকে মানতে হবে। সেটা হচ্ছে এটি একটি ছট করে উত্তর দেওয়ার মতো সিদ্ধান্ত না। এই সিদ্ধান্তের জন্য ওনার যেটা বলছে আমাকে বলতে দিতে হবে তো, বলেন। জি। সামগ্রিক প্রতিবেশ, তার মানে যোগাযোগ ওই যে ব্যবস্থা, ইয়ার কথা বলছে। জি সেটি যেটা বলছি সমীক্ষা আমি করে জি। আপনাকে যাচাই বাছাই করে ওনার যেটা বলতেছে, sustainability দেখতে হবে। ওনার রুলস অফ বিজনেস যে কথা বলছে না, আচ্ছা সংসদীয় কমিটির ওই কাজটা না। সংসদীয় কমিটি মন্ত্রণালয় যে কাজটা করে, এটা আমরা তদারকি করি, জি তাদের দোষ ত্রুটি দেখি, তাদেরকে গাইডলাইন দেই, উচিত তো এবং তাদের জবাবদিহিতা পরামর্শ দিই। নিশ্চিত করেন। এখন এক জায়গায় যেটা কতটা করবে, নিশ্চিত করেছেন? এটা হওয়ার পরেই তো আমরা এটা জানতে পারছি, জি, তাই না? জি। তারপরে আপনি দেখেন, ভিউড এজ এ হোল, আপনি ওইখানে করাটা, নর্থ বেঙ্গলে করা, ঢাকার আশেপাশে করা, ইউ হ্যাভ টু, আমি সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সরকারের পক্ষে বলছি না, আমি বলছি আমার কমন সেন্স যেটা বলে। আপনি কি সরকারের সমীক্ষা রিপোর্টগুলি দেখেছেন? আমি- জবাবদিহি করেছেন? সেটি তো আপনার না, কাজ, সেটি- সেটি- সংসদ সেটি উনি সদস্য। বলতে চাচ্ছেন। expert না, আমি তো বললাম তো। আপনি সংসদ সদস্য হয়েছেন, আপনি জবাবদিহিতা করার জন্য আমি on our behalf। ওনার না, কথা আমাদের বলছি। দাবি- We have elected you। আমি ওটা বলে নেই। না, আমাদের মানে জনগণের দাবিটা হচ্ছে যে সংসদীয় আমি স্থায়ী কমিটি- সংসদীয় কমিটির সভাপতি, আই হ্যাভ টু নো এভরিথিং। Yes, you have to Who told you ask this everything. thing? না You না, have to আপনি question জবাবদিহিতা everything। নিশ্চিত করার On our কথা বুঝতে behalf। পারেনি। হ্যাঁ আমরা ওনার বলতে চাচ্ছি, ওনার যেটা বলতে চাচ্ছে এটা তো হলো না। আপনি যেখানে আছেন, আপনি একজন সাংবাদিক, তাই না? ইউ সাপোর্ট টু নো এভরিথিং। না না আজকে না, যা তা না, হচ্ছে, তা না, আমরা আসলে একটা আমি যেটা বলছিলাম, এটা আমার একটা হলো যে ওইখানে এরিয়াটা ভালো পাচ্ছে, বুঝলেন নি? জি আর এটা আপনার ধারণা, আপনি পলিউশন সমীক্ষার উপর অন্য থেকে তো যে বলছেন কোনো না। জায়গার চেয়ে ভালো। আমি তো আপনার ইয়েতে গেছি, বরপুরকে গেছি, ফুলবাড়িয়া গেছি, তার তাই না? মানে আপনি বলতে চাচ্ছেন যে সুন্দরবনের ঝুঁকিটা মাথায় রাখলেও যেহেতু কম লোক সরাতে হচ্ছে সেটাই হ্যাঁ, সবচেয়ে পরিবেশটা ভালো ভালো, জায়গা। পরিবেশটা ভালো। তবে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই জায়গাটাতে একটু জানতে চাইবো যে আসলে সংসদীয় কমিটি, আপনি যেটি বলছেন যে রুলস অফ বিজনেসে যেটি আছে, তাদেরকে জবাবদিহি করা, তাদেরকে প্রশ্ন করা, তাদের কাছে জিনিসটা জানা, সেটা আসলে কতটা কার্যকর ভাবে আপনি করতেছেন আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি। আমি সেটা আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জেনারেল সুবিদ আলী ভূঁইয়া, বিরতির মাঝখানে এবং বিরতির আগে আমাদের আলোচনা হচ্ছিল যে আসলে প্রফেসর এম তামিম বারবার বলছিলেন যে কোনো জায়গায় বিদ্যুৎ কেন্দ্র করতে গেলে সেটা যদি কয়লা ভিত্তিক হয় তাহলে নানা ধরনের সমস্যা সামনে আসবে। আপনি যদি এই সম্পর্কে কিছু বলতেন যে এই সমস্যা বা সংকট সত্যিকার অর্থে ভাবা হয়েছে কিনা এবং সেটা আপনার বিশ্লেষণ কি? আমি এর আগে আপনার কাছে একটু 1-2 মিনিট সময় নেই। জি, ইকবাল সাহেব যে কথা বলতেছিল, মন দেওয়ার জন্য এই সরকার কিছুই করেনি, এই কথা আমি বলি নাই, মানে ভাবটা এরকম আর কি। মানে ওনারা জোর করে আমাকে ওই জায়গায় ফেলে দিয়ে তারপর ওনারা বলতেছিল খুব লাউড এন্ড ক্লিয়ার। আমাদের সাবজেক্টটা কিন্তু এটা ছিল না। জি, হ্যাঁ, জি, তো সাবজেক্টে ছিল না, আপনার ওনার সাবজেক্টে একটু বেরিয়ে চলে গেছিল, তাই না? হয়তো ই বিকেম লিটল বিট ইমোশনাল। আমি যেটা বলছিলাম যে আমাদের সরকার এই যে আপনারা ভালো বলেন মন্দ বলেন, তার এই যে যেভাবে কাজটা করেছে আপনি দেখেন, 3268 মেগাওয়াট নিয়ে 6 জানুয়ারি ক্ষমতায় আসছিল। তারপরে বর্তমান উৎপাদন ক্ষমতা 9673, 9673। 4 বছরের উৎপাদন ক্ষমতা 4220 মেগাওয়াট বেড়েছে এখন, বুঝছেন? বর্তমান চাহিদা হলো 6400 মেগাওয়াট, আর তারপর বর্তমান উৎপাদন হলো প্রায় 6000-এর মতন। আপনি কি আর সর্বোচ্চ উৎপাদন হয়েছে 6675 মেগাওয়াট। জি, এন্ড জাস্টিফাইজ দি মিনস। জি। বর্তমান সরকার কি নিয়ে আসছিল, বর্তমান সরকার কি আছে কয়লা বিষয়ে যদি একটু বলতেন যে অন্য কোন জায়গায়, মানে এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিরোধ যারা আন্দোলন করছেন তাদের ভাষ্য দেশে আরো অনেক জায়গা থাকতে এখানে কেন করতে হবে, এটা যদি না, এটা আমি তো আমার কমন সেন্স, আমি ওই সমস্ত জায়গায় গেছি, আমি when I was in the service দেখেছি। ফার্স্ট অফ অল আপনি ল্যান্ড পাচ্ছেন, আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যান ল্যান্ড দরকার আছে একটা, তাই না? দ্বিতীয় হলো আমি যেটা বলছি যে পলিউশনটা কম হবে অন্য জায়গার চেয়ে, আমাদের মেইনল্যান্ডের চেয়ে এটা কম হবে, এবং সেটা সমুদ্র এবং নদীর কাছে। আপনি ধারণা থেকে বলছেন না সমীক্ষা থেকে? সমীক্ষা না, আমি তো আর এক্সপার্ট নই। না, আপনি ধারণা থেকে বলছেন। আচ্ছা, তারপরে ধরেন কমিউনিকেশনটা ভালো পাচ্ছেন, যোগাযোগ ব্যবস্থা ভালো পাচ্ছেন, ল্যান্ড পাচ্ছেন, এবং সেটা আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে করা অন্য জায়গা থেকে জগৎ। আমি তো জায়গাটা ওই এলাকাটা চিনি, ধরেন এখানে না হলেও 10-15 মাইল 20 মাইলের কাছাকাছি হতে পারতো, তাই না? আলটিমেটলি এখানে এই এলাকায়। প্রফেসর এম তামিম, আমি আবারও ঘুরিয়ে ফিরে আপনার কাছে সেই প্রশ্নে আসি যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র করা কয়লা ভিত্তিক এটাই সর্বশ্রেষ্ঠ সলিউশন ছিল কিনা গভর্নমেন্টের কাছে, না আর কোনো? এটা ডিফিকাল্ট। আপনি ইফ ইউ আস্ক মি যে এটাই সর্বশ্রেষ্ঠ ছিল কিনা, আমার তো খারাপ ছিল কিনা, আমাকে তাহলে দেখতে হবে সম্ভাব্য 4-5টা জায়গা দেখে, তারপরে আমাকে বলতে হবে যে এটাই বেস্ট অফ অল, সবকিছু মিলিয়ে। আমি বললাম তো একটা সিদ্ধান্তের ব্যাপারে অনেকগুলো প্যারামিটার কাজ করে। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, কত টাকা লাগবে, সেটা একটা বিরাট ব্যাপার। সেখানে মানে একটা এই ধরনের পাওয়ার প্ল্যান্ট করতে গেলে বা মাইনিং করতে গেলে যে ইস্যুগুলো আছে, একটা হলো পরিবেশগত, আর একটা হলো রিহ্যাবিলিটেশন, লোকজনকে কতখানি ক্ষতিগ্রস্ত হবে আশেপাশের ঘনবসতিপূর্ণ কিনা, তারপরে ট্রান্সপোর্টেশন, তারপরে এলিভেশন অফ দ্য ল্যান্ড, অনেক রকমের টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, এগুলো দেখেই করতে হবে। তো এইটাই সর্বশ্রেষ্ঠ কিনা এই তথ্য আমার কাছে জানা নেই, সুতরাং এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি একটা কথা বলি, আমাদের অনেক সময় অনেক প্রশ্ন উঠে, কুইক রেন্টটা যখন করতেছিল বিরাট হইচই পড়ে গেল, জি, এই কুইক রেন্টটা বিরাট ডিসিশন হলো, পরে দেখা গেছে রেজাল্টটা তো ভালো হয়েছে, পরে দেখা গেছে ইসবিতে ইকবাল হাবিব আমাদের একজন দর্শক সুমন, উনি প্রশ্ন করছেন রামপাল পাওয়ার প্ল্যান্ট, কুইক রেন্টাল, ফুলবাড়ি কোল মাইনিং সবকিছুতেই না, তাহলে পাওয়ার জেনারেশন হবে কিভাবে? আপনি যদি আমার প্রশ্নটা সে বলছে, আমি ওনার প্রশ্নই বলছি। আমি একটা কথা তার আগে পরিষ্কার করে বলে রাখতে চাই। আপনি তামিম ভাইকে যে প্রশ্ন করেছেন, সুবিদ আলী ভূঁইয়া সাহেব আপনি বিরতি যাওয়ার আগে প্রশ্ন করেছিলেন, কিন্তু বিরতি গেছে আর প্রশ্নটা করলেন না। সেটা হচ্ছে জনগণের পক্ষ থেকে বিদ্যুৎ সম্পর্কিত সিদ্ধান্ত সমূহকে প্রশ্নবিদ্ধ করা, সেগুলো যথাযথ কিনা, জনগণের স্বার্থে কিনা, সেগুলো দেখার জন্যই সংসদীয় কমিটি এবং তার চেয়ারম্যান সাহেব এখানে বসে আছেন, যিনি এই সমীক্ষা রিপোর্টে কোনোটাই দেখেন নাই। আমাদের কথা তাহলে ওনার আসলে কাজটা কি? এবং উনি যে বলছিলেন যে আমাদের সংসদীয় ওইটা তো আমরা দেখি মন্ত্রণালয় যেভাবে চলে না সেটা দেখি। You supposed to ask all these questions which we are raising on our behalf. We জনগণ elected you to ask those questions on behalf of the people and ensure that this decision is the right decision on the basis of আমাকে বলতে দেন। জি, শেষ করে দিতে হবে। 20 মেগাওয়াটের একটা ইয়ে করবেন, গভর্নমেন্ট আমাদেরকে জিজ্ঞাসা করবে, গভর্নমেন্ট কি বিদেশি গভর্নমেন্ট নাকি? 1320 আমি ওটা বলছি না, 2640 আমি বলছি যে গভর্নমেন্ট যেটা করতেছে এই যে তাদের কাজ কর্মকাণ্ড সেটা আমরা দেব। এই ফুলবাড়িয়া যে করছিল এটা কি পাবলিকের ভোট নিয়ে করছিল? আচ্ছা, এগুলো কি পাবলিকের ভোটের ব্যাপার আছে এখানে? আমার কথাটা এক লাইনে শেষ করে দিলাম। যাচ্ছি
আপনাকে পরিষ্কারভাবে বলছি না, ওনার প্রশ্নগুলি তো যৌক্তিক না। সেই রিপোর্টটা করা হয়েছে 1340 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হলে কি হবে, জি। 2680 হলে কি হবে সেটা আমার মনে হয় যে এখানে সেই- বলা হয়নি। আমার- আমি একটা বলি, আমি একটা বলি। আমার মনে হয় যে সরকার এই শেষ পর্যায়ে- চাতুরতাগুলোই আমি একটা কথা বলি। আমাদের শেষ করে দিচ্ছি। এখন কি আমাদের বিদ্যুৎ প্লান্ট দরকার না দরকার না? অবশ্যই দরকার। বিদ্যুৎ প্ল্যান্ট অবশ্যই দরকার। আমরা আশা করব যে কোথাও না কোথাও করতে হবে তো। আমরা আশা করব যে প্রফেসর এম তামিম যেমন বলছেন যে সবকিছু মাথায় রেখে একটি সুষ্ঠু সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে এটি করা উচিত, এবং আমরা আশা করব যে আপনারাও তাই বলছেন। এবং এই আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।